নমস্কার সাকিবিয়ান ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওর যদি শিরোনাম বলতে চান তাহলে একটা প্রশ্ন, শাকিব খান আসলে মানুষটা কিরকম। তার তুফান রিলিজ হবার 15-16 দিন পর অবধি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষজনের কিছু কিছু কথা আমি সংগ্রহ করে একটা প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। আসলে আমি কলকাতা শহর থেকে যেহেতু এই প্রতিবেদনটা তৈরি করে দিচ্ছি, সেহেতু কলকাতার মানুষ যারা এই তুফান সিনেমার সঙ্গে যুক্ত ছিল তাদের ছোট্ট ছোট্ট কথা তাদের ফেসবুক পেজে বা অন্য কাউকে ইন্টারভিউ দিয়েছে, তাদের কথার মধ্য থেকে নিয়ে আমি বিষয়গুলোকে একটু তুলে ধরার চেষ্টা করছি। একদম প্রথমে দুটি নাম। তুফান সিনেমায় আমরা দেখেছি শাকিব খানের সহচরী হিসাবে, মানে রাইট হ্যান্ড অ্যান্ড লেফট হ্যান্ড, দুটি মানুষ সর্বসময় প্রত্যেকটা দৃশ্যে শাকিব খানকে ঘিরে রয়েছে, শাকিব খানের সঙ্গে রয়েছে। সেই মানুষ দুটোর নাম, একজন বিশ্বজিৎ ঘোষ আর একজন রাজ বসু, মানে রাজর্ষি। বিশ্বজিৎ ঘোষ তিনি কি বলেছেন একটু আলোচনা করে নেওয়া যাক। একটা ছোট্ট করে বলেন যে মানুষ হিসাবে শাকিব খান একটা অদ্ভুত ধরনের মানুষ। প্রথমে দেখে তো একটু ভয় লাগে, একটা সুপারস্টার, মেগাস্টার এবং সেই দেশের একটা গর্ব, তা সেরকম একটা মানুষের সঙ্গে অভিনয় করতে হবে এরকম একটা ভেবে এবং হঠাৎ করে সুযোগটা চলে আসায় একটা আতঙ্ক মনে মনে বা কিন্তু কাজ করে। মানুষটাকে খুব কাছ থেকে দেখে এতটুকু উনি বুঝতে পেরেছিলেন, না মানুষটা কিন্তু সেই হিরোইক ইমেজ নিয়ে বাস্তব জীবনে চলেন না, মাটির মানুষ। একটা ছোট্ট কথা বলেছিলেন যে একটা দৃশ্যে এরকম হয়েছিল, উনি জিজ্ঞাসা করছেন, মানে শাকিব খান জিজ্ঞেস করছেন যে দাদা ঠিক করলাম তো, বলবেন কিন্তু কোনো জায়গায় যদি খটকা লাগে। সাহস করে বললেন, আপনি তো আমায় জিজ্ঞাসা করলেন, আমার মনে হয় না ওই জায়গায় এই ডায়লগটা এইভাবে বললে ভালো হয়, তাহলে মনে হয় এই স্টোরিটার সঙ্গে ভালো যাবে। উনি সাহস করে বলে ফেলেছিলেন। যখন ওই চর্চিত সিনটা আবার করে অভিনীত হচ্ছে তখন উনি অদ্ভুতভাবে দেখছেন উনি যেভাবে বলেছিলেন সেইভাবেই শাকিব খান বলছেন। উনি অবাক হয়ে গেলেন। অভিনয় করতে করতেও ওনার মনটা চলে যাচ্ছে শাকিব খানের ওই রকম একটা বিষয় দেখে যেটা ওনাকে ছুঁয়ে যাচ্ছে, ওনার অন্তর কোথাও কেঁদে উঠছে যে আমার মতো একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানুষের কাছে উনি জেনে সেটা করলেন। এটা একটা অদ্ভুত ভালো লাগার জায়গা কাজ করবে এবং যারা খুব কাছ থেকে মানুষটাকে চিনে ফেলবে তাদের কাছে কিন্তু গ্রহণযোগ্যতা অন্য লেভেলে চলে যাবে। এটা গেল রাইট হ্যান্ডের কথায়। আসি আরেকজনের কথায়, লেফট হ্যান্ড, রাজ বসু, যে মুগুরটা হাতে এসে তুলে দিল। সেই রাজর্ষি বা রাজ বসু উনি কয়েকটি কথা বলেছিলেন সিনেমা রিলিজ হবার আগেই। উনি মাঝে মাঝে ছোট ছোট করে ওনার ফেসবুক পেজে পোস্ট করছিলেন, সেটা নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম। যাই হোক, উনি বলেছিলেন যখন আমি বোম্বেতে অভিনয় করছি তখন আমার কাছে এরকম একটি খবর আসে, কিন্তু বাংলাদেশি সিনেমা তার নায়ককে কি বৃত্তান্ত প্রাথমিকভাবে জানতে পারি না, তারপরে যখন জানতে পারি তখন আমি একটু ভয় পেয়ে যাই। এমনিতে শুনেছিলাম যে শাকিব খান গম্ভীর মানুষ, একটু অহংকারী মানুষ। যখন প্রথম দৃশ্যে এসেই পাশে দাঁড়ালেন তখন একটা মুচকি হাসি দিয়ে এত আপন করে নিলেন এবং ওই দৃশ্যটি করার পরে তাদের সঙ্গে আলোচনা করলেন, ওই দুজনের সঙ্গে, ওই বিশ্বজিৎ ঘোষ আর রাজ বসু। কথাবার্তা বললেন এমনভাবে মনে হলো কতদিনের পরিচয়। তখন তিনি বলেছিলেন, না না, শুনেই কোনো মানুষকে বিচার করে নিতে নেই, সময় নিতে হয়, তার সঙ্গে সরাসরি কথা বলে তবে সেই মানুষটার একটা ছবি আঁকতে হয় মনে মনে। এবং সেটা করার পরে আজ অবধি তিনি এই তুফান সিনেমা করার পরের যে আবেশ, সেই আবেশ থেকে বেরোতে পারেননি এবং প্রতি মুহূর্তে পোস্ট করে যাচ্ছেন তুফান সিনেমা বাংলা সিনেমাকে ঘুরিয়ে দেবে, আসছে তুফান, কলকাতায় 5 তারিখ থেকে আমরা দেখতে পাবো, আপনার তৈরি থাকুন। তিনি প্রমোশন করে যাচ্ছেন, কেননা কিছু কিছু প্রজেক্ট হয় যেটা অন্তরে থেকে যায়। সেরকম অন্তরের প্রজেক্ট বিশ্বজিৎ বাবু এবং রাজবাবুর কাছে এই তুফান। তার কারণ একটা বড় কারণ শাকিব খান। ছোট্ট দৃশ্য, মানে কয়েক সেকেন্ডের জন্য সেই গানের মধ্যে দুষ্টু কোকিল তিনি এসছিলেন, মানব সাজদেব, তিনিও একই কথা বলেছেন যে প্রথম দেখাতেই মনে হচ্ছে এত বড় একটা স্টার, সে এত ভালো মানুষ, এ যেন অসম্ভব, কমপ্লিটলি আলাদা ধরনের মানুষ। সারা দিন খাটাখাটনি করলেও কোনো সময় মুখ থেকে একটা উফ কথাটা বের করেন না,
তা সেইখানেও একটা ভালো লাগার বিষয় কাজ করেছে। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি আমাদের কাছে একটা ভালো মানুষের কদর অনেক বেশি, বিশেষ করে আমার কাছে। এবার আসবো রায়হান রাফি। উনি অনেকবার বলেছেন আমি যে কষ্ট দিয়েছি এই 46-47 ডিগ্রি সেন্টিগ্রেডে কলকাতায় শুটিং করতে গিয়ে, আর বুঝি বিগত 25 বছরে কোনো ডিরেক্টর এতটা কষ্ট শাকিব খানকে দেননি। এই গরমের মধ্যে অত বড় চুল নিয়ে, একগাল দাড়ি নিয়ে, শীতকালীন পোশাক স্যুট পরে সমস্ত কিছু সহ্য করে মানুষটা একের পর এক ট্রিমেন্ডাস শট দিয়ে গেলেন। এবার আসবে আরেকজনের কথায়, আকাশ সেন বারবার করে বিভিন্ন মাধ্যমে বলছেন শাকিব খানের মতো মানুষ হতে পারে না, অসাধারণ একটা মানুষ। আকাশ সেন ঢাকায় ছুটে গেছিলেন এবং সেখানেও বিভিন্ন মাধ্যমকে একটি কথা বলেছেন শাকিব খানের নামে, অসাধারণ একটি মানুষ, দারুণ ব্যবহার তার। আর সর্বশেষ চঞ্চল চৌধুরী বিভিন্ন জায়গায় অনেক কথা বলেছেন শাকিব খানের সঙ্গে। বিশেষ করে যেই মুহূর্তে প্রেস কনফারেন্স হচ্ছিল ঢাকা শহরে কোনো একটি অভিজাত 5 তারা হোটেলে, সেখানের একটি ঘটনার বিষয়ে তিনি খুব সুন্দর করে বলেছিলেন। দুপুর 2টো থেকে সেই 5 তারা হোটেলে তারা 4-5 জন বসেছিলেন, মানে শাকিব খান, চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, নাবিলাজি, তারা বসেছিলেন যে যার রুমে। অনেক সময় একসাথে আড্ডা মারছিলেন, গল্প করছিলেন, সিনেমা করেছেন, বহুদিন একসাথে থেকেছেন, সেই স্মৃতিগুলো একটু রোমন্থন করছিলেন, সময় কাটানোর একটা সময় পেয়েছিলেন। কিন্তু বারবার শাকিব খান এতটাই মানে সময়ের প্রতি তার আনুগত্য, তিনি বারবার চঞ্চল চৌধুরীকে জিজ্ঞাসা করছিলেন, চঞ্চল ভাই কই আমাদের ডাকলো না, আমাদের যে টাইম ছিল 5:30 কি 6টা, সেই টাইমটা তো পার হয়ে যাচ্ছে। আর চঞ্চল চৌধুরী ততবার ফোন করে বা শাকিব খান ততবার ফোন করে জানতে চাইছিলেন যারা উদ্যোক্তা, যারা প্রযোজক, যে কি হচ্ছে, এত দেরি হচ্ছে কেন, কোনো অসুবিধা, কোনো সমস্যা হয়েছে। এবং এপার থেকে তখন ফোনে জানানো হচ্ছে না না, হয়তো কোনো সমস্যার কারণে বেশ কিছু মিডিয়া পার্সন এসে পৌঁছাননি, সেই কারণেই দেরি হচ্ছে। প্রেস কনফারেন্স শুরু হলো, তখন বেশ কিছু মিডিয়া পার্সন যারা সময় মতো এসে পৌঁছেছিলেন তারা সমস্ত ঝাঁজ, সমস্ত বিষ ঢেলে দিলেন শাকিব খানের ওপরে। তুফান টিমের ওপরে আচমকা একটা আঘাত এনে ফেললেন, হইচই, চিৎকার, নানান ধরনের কটূক্তি। তখন এত সুন্দর করে শাকিব খান বুঝিয়েছিলেন, যেটা আমি এর আগে ভিডিওতে আলোচনা করেছি, তবুও আর একবার স্মরণ করাতে চাই যে এটাই শাকিব খান। অল্প কথায় মাথা ঠান্ডা রেখে সবাইকে বুঝিয়ে দিলেন, আমি এক বাঙালি, আমি সময় মতো এসছি, আপনি যে চিৎকার করছেন আপনি আর এক বাঙালি, সময় মতন এসছেন। আর এখানে আরও অনেক বাঙালি আছে যারা সময় মতন না এসে 2 ঘন্টা পরে এসছেন, তারাও বাঙালি। আর আমি এক বাঙালিকে ফোন করে বারবার বিরক্ত করছিলাম, কি হলো এত দেরি হচ্ছে কেন, সেই বাঙালি আমাকে বলেছিল যে না, আরও কিছু বাঙালির আশা বাকি। এরকম মানসিকতা পৃথিবীতে কটি মানুষের থাকবে যে 25 বছরের পরে একটা খ্যাতির উচ্চ অলিন্দে পৌঁছে সে তো ওপর থেকে নিচের দিকে না তাকালেই পারে, কেউ কিছু বলবে না। সেই কারণে বরঞ্চ শাকিব খানকে নিয়ে 2টো কথা বলা আমি পছন্দ করি। এত ভালো মানুষ এত কিছুর পরেও কি করে থাকে, তার তো একটু আত্মগরিমা হবে, অহংকার হবে না, তার নেই। আমি দূর থেকে এই কদিনের অভিজ্ঞতায় এবং সবার এই ছোট্ট ছোট্ট কথাগুলোকে সংগ্রহ করে এক জায়গায় ওই মালা গেথে আমি বলতে পারি উনি কিন্তু ওই 25টা বছর গায়ে মাখেননি। সুপারহিট, ব্লকবাস্টার, ইন্ডাস্ট্রি হিট, এই কথাগুলো ওনার মনে কোনো জায়গা করে নেয়নি। ওনাকে কেউ সুপারস্টার বলুক না মেগাস্টার বলুক, সেটা নিয়ে উনি রাতের ঘুমের সময় 4টে বালিশ বেশি নিয়ে ঘুমান না। এতগুলো কথা বলতে হয় কেননা আমি না মানুষ খুঁজি, মানুষের সম্বন্ধে 2টো কথা বলবো। সবাই তো সিনেমা নিয়ে কথা বলছে, বলুক না, মানুষ নিয়ে 2টো কথা বলার দরকার ছিল। চঞ্চল চৌধুরী তাহলে কি বললেন, বলছেন আমি না অনেক সিনেমা দেখেছি, ওনাকে সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না, যেটা রায়হান রাফি সাহেব 2024 সালে এই কর্মজীবনের 25টা বছর পরে যেভাবে ব্যবহার করতে পারলেন, সক্ষম হলেন, মানুষটার থেকে কেড়ে নিলেন তার যে ভেতরে কি আছে, তার যে ভেতরে
কত বড় ক্ষমতা রয়েছে অভিনয়ের সেটা কেড়ে বের করে টেনে নিয়ে এলেন, সেইটা অনেকে পারেননি। কিন্তু ওই পোটেনশিয়ালিটিটা আছে বলে উনি বেশ কিছু ছবি আগের দেখে, তুফানের আগে থেকেই উনি বিভিন্ন পরিচালককে বলতেন, এই শাকিব ভাইকে দিয়ে একটু অন্যরকম অভিনয় করানো যায় না? হয়তো শাকিব ভাইয়ের সঙ্গে তখন খুব ভালো একটা দেখাশোনা হতো না, সম্পর্ক তৈরি হয়ে ওঠেনি। তুফান আসার পরে যেটা হয়েছে, উনি কিন্তু সবাইকে বলতেন এবং তার প্রমাণ দিতে চাইছেন যে আমি প্রমাণ দেব, কিন্তু কাউকে বিব্রত করতে চাই না। উনি তখন বললেন, যখন আমি অভিনয় করতে গেলাম তুফানে, সর্বক্ষণ একটা খাবার প্লেট এলে দুটো করে আনাচ্ছেন। বলছে, দুটো প্লেট কেন? বলছে, ভাই আমি খাবো, আপনি খাবেন না? চঞ্চল ভাই আপনি একটু খান। বলছে, এই মানসিকতা কোনো বড় স্টারেদের কম দেখা যায়। আমি বলবো না সবাই খারাপ, শুধু শাকিব খান ভালো, এটি বলবো না, কিন্তু এই যে কোয়ালিটি, এই কোয়ালিটিসগুলো মানুষের মন ছুঁয়ে যায়, অন্তরে জায়গা করে নেয়। আর এই বিষয় নিয়ে কথা বলবো না, এবার আরেকটি বিষয় নিয়ে চলে আসি। আগামী 5ই জুলাই কলকাতায় রিলিজ হবে। প্রথমে মেট্রো মানে কলকাতা মেট্রোর ইনকোটা টিভিতে দেখা গেল টিজটা, মানুষজন দেখলেন তুফান সিনেমা আসছে, না শাকিব খানের বাংলাদেশের হিরো, নিশ্চয়ই কিছু মানুষের নজরে তো পড়বেই। এটা প্রথম পদক্ষেপ। দ্বিতীয় পদক্ষেপ, আজকে 3 তারিখ, 5 তারিখ সিনেমা রিলিজ। বুক মাই শোতে দেখানো হচ্ছে না কবে সিনেমাটা রিলিজ। দুপুর 11টার সময় আজকে একটা সিনেমা হল ব্যারাকপুরে, সেই সিনেমা হলটা ওপেন হচ্ছে। ঘন্টা দুয়েকের মধ্যে 2-3টে টিকিট হয়তো কোনো রকমে সেল হয়েছে, সেটাকে বন্ধ করে দেওয়া হলো। আবার 5ই জুলাই সরিয়ে নেওয়া হলো। তারপরে হঠাৎ করে 3টে সিনেমা হলকে দেখানো হচ্ছে। তার মধ্যে একটা বড় প্রাপ্তি, ঐতিহ্যবাহী স্টার থিয়েটার, যেটা আমাদের কাছে কলকাতা বা পশ্চিমবাংলার গর্ব, সেখানে তুফান সিনেমার প্রজেকশন হবে। এটা ভালো। যারা বাইপাস দিয়ে যাতায়াত করেন আর শুনেছেন আমি শাকিব খানকে নিয়ে ভিডিওস বানাই, তারা আমাকে ফোনে জানালেন, এই বড় করে না তুফানের পোস্টার না, বড় ব্যানার হোর্ডিং দিয়েছে বাইপাসে। কিন্তু ওই একটা ব্যানার দিয়ে কত মানুষকে জানানো যাবে? বিদেশে ঝড় তুলেছে আর 33 কোটিরও ওপরে রোজগার হয়ে গেছে। তবে তুফান ও শাকিব খানের ভবিষ্যৎ আরও মধুর হোক, এটা চেয়েই এই ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আগামী দিনে 5ই জুলাই যদি আমি সিনেমাটি দেখতে পাই, তাহলে নিশ্চয়ই করে এর রিভিউ রিয়াকশন নিয়ে আমি আসব। নমস্কার।